আসসালামু আলাইকুম। Try.Fulfil পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে 20th সেঞ্চুরি পোয়েট্রি এর W B Yeats এর সেইলিং টু বাইজেন্টিয়াম এই কবিতাটির সামারি আমরা পড়ে যাচ্ছি। যারা আমাদের চ্যানেল নতুন এসেছে অবশ্যই চ্যানেলটি দেখে নেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। সেইলিং টু বাইজেন্টিয়াম এই কবিতাটি উইলিয়াম বাটলার ইয়েটস তিনি যে শিল্পকলা এটার গুণগান গেয়ে সেটার প্রতি তার আকাঙ্ক্ষা আকুতি জানিয়ে এই কবিতাটি লিখেছেন। প্রথমে হচ্ছে এটার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড সবাইকে জানতে হবে। বাইজেন্টিয়াম হচ্ছে খ্রিস্টানদের পূর্ব যুগের সবচাইতে শক্তিশালী রাজ্য ছিল। সেটাকে তখনকার যুগের সুপার পাওয়ারও বলা যায়। যেটি বর্তমান যুগের তুরস্কের ইস্তাম্বুল শহর, এটা ছিল বাইজেন্টিয়াম এম্পায়ার। এই বাইজেন্টিয়াম খ্রিস্টানদের শক্তিশালী রাজ্য যেরকম ছিল সেরকম এটা তাদের শিল্প সাহিত্য সবকিছুতে পরিপূর্ণ ছিল। এবং কনস্ট্যান্টাইন নামক আরেকজন রোমান খ্রিস্টান তিনি এই জায়গাটিতে যখন আসেন তখন এটার নাম বদলে রেখে দেন কনস্ট্যান্টিনোপল। এই বাইজেন্টিয়ামের আরেকটা নাম হচ্ছে কনস্ট্যান্টিনোপল। এবং 1453 সালে মুসলিম তুর্কি সুলতান ফেতিহ মেহমেদ টু তিনি এই জায়গাটি জয় করে ফেলেন খ্রিস্টানদের কাছ থেকে। এটা নিয়ে একটা মুভি রয়েছে, সুলতান ফেতিহ লেখলে তোমরা দেখতে পাবে, খুবই ইন্টারেস্টিং একটা মুভি। তো যখনই হচ্ছে এটা মুসলিমদের দখলে চলে আসে তখন খ্রিস্টানদের শক্তি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং মুসলিম খেলাফত তখন সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যায়। তো এখানে কবি উইলিয়াম বাটলার ইয়েটস বা W B Yeats তার সেই আগের শক্তিশালী বাইজেন্টিয়াম সাম্রাজ্যে ফিরে যেতে চাচ্ছেন। বর্তমান যুগের যে স্পিরিচুয়ালিটি আর্ট এগুলোর প্রতি মানুষের যে অনীহা সেটা দেখে তিনি আবার চাচ্ছেন তার আগের বাইজেন্টিয়াম সাম্রাজ্যে চলে যাবেন এবং সেখানকার যে শিল্প সাহিত্য রয়েছে সেগুলোর মধ্যে তিনি ডুবে যাবেন। আমরা এই কবিতার মধ্যে ইম্পর্টেন্ট লাইনগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। এখান থেকে আমরা এটা লাইনটা মনে রাখবো, দোজ ডাইং জেনারেশনস এট দেয়ার সং। এখানে ডাইং জেনারেশন জন্য প্রশ্ন পাবে। তারপরে হচ্ছে আরেকটা লাইন, মনুমেন্টস অফ ইটস ওন ম্যাগনিফিসেন্স, এটা আমরা একটু জেনে নেব। আর এটা মনুমেন্টস অফ আনএজিং ইন্টেলেক্ট, এটা থেকে আমরা শর্ট কোয়েশ্চেন পাবো। এই লাইনটা মুখস্থ করে ফেলবো কোটেশনের জন্য। তারপরে হচ্ছে ইনটু দ্য আর্টিফাইস অফ এটারনিটি, এটা অনেক প্রশ্ন পাবো আমরা। এখান থেকে আরো কিছু কোটেশন তোমরা চাইলে মুখস্থ করে ফেলতে পারো, কোটেশন দিলে আমাদের পরীক্ষায় অনেক ভালো মার্ক পাওয়া যায়। এখন আমরা একটা সামারি পড়ি। সামারি আমরা স্টাডি গাইড FBC এর সেটা থেকে পড়ছি, প্রশ্ন পড়া হয়ে যাচ্ছে। রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ সেইলিং টু বাইজেন্টিয়াম, এটা সামারি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন একই কথা। ওকে, Byzantium is the old name of Constantinople or Istanbul, which was the capital of the eastern wing of the Holy Roman Empire. রোমান সাম্রাজ্য আগে ছিল পৃথিবীর পরাশক্তি, যারা পুরো পৃথিবীটাই দখল করে ফেলেছিল। তাদের পূর্বাঞ্চলীয় বা পৃথিবীর পূর্ব দিকের রাজধানী ছিল হচ্ছে কনস্ট্যান্টিনোপল। আর পশ্চিম দিকে তারা পশ্চিমা বিশ্ব পুরোটাই তাদের নিয়ন্ত্রণে ছিল, যেহেতু রোম হচ্ছে ইটালি এর পূর্ব নাম। ইট ওয়াজ নোটেড ফর ইটস আর্ট কালচার এন্ড উইজডম, তো এটা হচ্ছে তার শিল্পকলা সংস্কৃতি এবং জ্ঞান বিজ্ঞানের জন্য অনেকটা প্রসিদ্ধ ছিল এই বাইজেন্টিয়াম শহরটা। However, in the poem, it is no real city but a country of imagination, a utopia, a retreat from the process of aging and decaying. তো এই কবিতার মধ্যে এটা কোনো রিয়েল সিটি না, এই কবিতার মধ্যে এটা কবির একটা কল্পনা মাত্র, তার একটা স্বর্গরাজ্য, ইউটোপিয়া মানে তার কল্পনার রাজ্য, যেটা প্রসেস রিট্রিট ফ্রম প্রসেস অফ এইজিং এন্ড ডিকেইং, যেটা হচ্ছে ক্ষয় হওয়া এবং শেষ হওয়া এগুলো থেকে মুক্ত এই শহরটা। যেহেতু এটা হচ্ছে আর্ট বা শিল্প সাহিত্যকে তুলে ধরেছে, এটা কখনোই শেষ হবে না। ওকে, then to W B Yeats, sailing to Byzantium symbolizes a journey from the sensual to the spiritual world or the world of art, intellect, then the spirit. আর তিনি হচ্ছে এই যে বাইজেন্টিয়ামে যাওয়ার জন্য সেল করেছেন, যাত্রা শুরু করেছেন, সেটাকে তিনি সিম্বলিক্যালি মিন করেছেন। তিনি বর্তমান যে কামুক পৃথিবী, বিলাসী পৃথিবী, মানুষের যে একটা প্রয়োজনে জীবন, সেটা থেকে বের হয়ে তিনি স্পিরিচুয়াল আধ্যাত্মিক বিশ্বে চলে যাবেন, শিল্প সাহিত্যের যুগে চলে যাবেন, জ্ঞান বিজ্ঞানের যুগে চলে যাবেন, সেটা তিনি এখানে সিম্বলিক্যালি মিন করেছেন। তারপরে হচ্ছে দ্য পোয়েট ইজ গ্রোয়িং ওল্ড এন্ড হি ফাইন্ডস দ্যাট দ্য কান্ট্রি আয়ারল্যান্ড where he lives at present is not suited to an old man. তো তিনি এখন বুড়া হয়ে গেছেন, আর আয়ারল্যান্ড দেশটা যেহেতু তারা আর্ট তারপরে স্পিরিট এগুলোকে তেমন মূল্য দিচ্ছে না, এজন্য তার জন্য এই দেশটা
বসবাস অযোগ্য হয়ে যাচ্ছে। It is a country in which all living creatures, young and in the fullness of their powers, are given to sensual sexual pleasures. তো আয়ারল্যান্ডের বর্তমান যারা মানুষ রয়েছে, যারা প্রাণী রয়েছে, সবাই হচ্ছে এখানে তারা তাদের বিলাসিতায়, তাদের প্রয়োজনীয় কাজকর্মে ব্যস্ত, তারা সেক্সুয়াল প্লেজার গ্রহণ করছে। এজন্য তিনি তাদেরকে ডাইং জেনারেশন বলেছেন। ডাইং জেনারেশন মানে যারা হচ্ছে সেক্সুয়াল কার্যক্রমের সাথে সম্পর্কিত সবাই হচ্ছে ডাইং জেনারেশন, মানে এগুলো মানুষের ক্ষতি নিয়ে আসে, মানুষকে শেষ করে দেয়। তারা এই সেক্সুয়াল বিষয়গুলো ছেড়ে যে স্পিরিচুয়ালিটির দিকে যাত্রা করবে সেটার মধ্যে তারা নাই। Reproductive activity goes on everywhere. Birds, beasts, fish, all alike are indulging in sensual pleasures. Okay, এই বিষয়টা একই বোঝায়, সেন্সুয়াল আর সেক্সুয়াল। সেখানে তারা আধ্যাত্মিকতা দিকে যাচ্ছে না, তারা তাদের হচ্ছে প্রবৃত্তির দিকে, তারপরে কামনা বাসনা পূরণ করার দিকে যাচ্ছে তারা। In this world of sensuality, nobody cares for the intellectual achievement, for the works of art and literature, which are the products of the mind and the spirit, and hence immortal. তো তারা এখানে ইন্টেলেকচুয়াল, বুদ্ধিভিত্তিক কাজের দিকে তারা মনোযোগ দিচ্ছে না, তারা সাহিত্য শিল্পর দিকে মনোযোগ দিচ্ছে না, তারপরে হচ্ছে তারা হচ্ছে যেগুলো বলা হয়েছে এখানে, এগুলো মানুষের মাইন্ড আর স্পিরিটের তৈরি, যেগুলো ইমমর্টাল, কখনোই শেষ হয় না। এরপরে আসে old age a time of physical decay and he becomes as worthless and helpless as a scarecrow. যেহেতু W B Yeats তিনি বুড়া হয়ে গিয়েছিলেন, তিনি কাকতাড়ুয়ার মতো হয়ে গেছিলেন, তার কোনো দাম নাই। He is a contemptible figure unless he devotes himself to study and intellectual activities. তিনি হচ্ছে একজন অনেকটা প্রত্যাখ্যান হওয়া মানুষ, যতক্ষণ না তিনি ইন্টেলেকচুয়াল কাজের মধ্যে জড়িয়ে যাচ্ছে। ইন্টেলেকচুয়াল কাজের মধ্যে জড়িয়ে যাওয়ার পরে হচ্ছে তার মূল্য তিনি বুঝতে পারছেন। The older he grows, the greater should be his devotion to art. যতই বুড়া হচ্ছেন, শিল্পের প্রতি তার আগ্রহটা আরো বাড়ছে। Since Byzantium is the traditional home of art, the poet has decided to devote himself to the study of its rich treasures. যেহেতু বাইজেন্টিয়াম হচ্ছে পূর্বের যুগের শিল্পের রাজধানী অথবা হচ্ছে শিল্পের জায়গা, সেজন্য তিনি চাচ্ছেন সেটা নিয়ে তিনি গবেষণা, সেটা নিয়ে তিনি চিন্তা ভাবনা করতে, তার মূল্যবান যে আর্টগুলো রয়েছে সেগুলো নিয়ে। Therefore the poet sails for Byzantium and as soon as he reaches there, তো কল্পনার মধ্যে তিনি বাইজেন্টিয়ামে চলে গেলেন এবং সেখানে পৌঁছে গেলেন। He prays not to God but God's saints to come down from heaven. তিনি সেখানে গডের আনুগত্য করলেন না, ইবাদত বন্দেগী করলেন না, তিনি সেখানে সেইন্টদেরকে ডাকলেন। সেইন্ট হচ্ছে সাধু বা একটা ধর্মের যারা সবচাইতে বেশি ধার্মিক, যেমন পীর, দরবেশ এগুলো বলা যায়। তো তিনি সেইন্টদেরকে ডাকলেন যারা হেভেন, বেহেশত থেকে নেমে আসলো, এবং টিচ হিম দ্য অ্যাপ্রিসিয়েশন অফ আর্ট, তিনি তাদেরকে আহ্বান জানালেন তাকে শিল্পের কিভাবে প্রশংসা করা যায় সেটা শিক্ষা দেওয়ার জন্য। They should purify his heart of all physical passions and desires, for he is all like a dying animal, incapable of any physical enjoyment. তো তিনি চাচ্ছিলেন যে ওই সেন্টগুলো তার অন্তর থেকে সব ধরনের মানুষের যে আকাঙ্ক্ষা, কামনা বাসনা, এগুলো বের করে আনার জন্য। এবং তিনি এখন একটা ডাইং অ্যানিমেলের মতো হয়ে গেছেন, যেহেতু হচ্ছে তার ফিজিক্যাল এনজয়মেন্টের কোনো ক্ষমতা নাই, তিনি বুড়া হয়ে গেছেন, তার পুরুষত্ব আর নাই। The theme of sailing to Byzantium has been presented by vivid imagery taken from the world of nature, the ancient world of art, as well as the world of imagination. তো এখানে অনেকগুলো ইমেজারি নেওয়া হয়েছে। ইমেজারি বলতে বোঝায় এমন কিছু শব্দ ইউজ করা যেগুলোর মাধ্যমে মানুষ তার কল্পনার মধ্যে কোনো একটা ছবি দেখতে পারবে অথবা তার সেন্সগুলো কাজ করবে। তো তিনি এখানে প্রকৃতির ইমেজারি তৈরি করেছেন, প্রাচীন পৃথিবীর ইমেজারি তৈরি করেছেন, এটা কল্পনার পৃথিবী তৈরি করে ফেলেছেন। All the images used to picture the sensual world evoke both its power of enchantment and the pathetic transience of life within it. তো এই যে সেন্সুয়াল ওয়ার্ল্ডটা রয়েছে, বর্তমান যে পৃথিবী, সেটা নৈশ্বরতার দিকে যাচ্ছে, মানে ধ্বংসের দিকে যাচ্ছে। The young lovers, the singing birds, and the past die soon, the fish swarming in the waters, all make a music in praise of fertility and natural mortality. ওকে, তো যারা হচ্ছে এখানে ইয়াং লাভার রয়েছে, তারা সেক্সুয়াল কাজের মধ্যে জড়িত, যারা পাখি রয়েছে তারাও এগুলোর মধ্যে জড়িত, যারা হচ্ছে মাছ রয়েছে তারাও এগুলোর মধ্যে জড়িত, এবং তারা জানেই যে তারা মরে যাবে, এবং তারা এই
মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে তারা স্পিরিচুয়ালিটি বাদ দিয়ে এই সেক্সুয়াল বিষয়গুলো অথবা সেন্সুয়াল বিষয়গুলোর মধ্যে জড়িয়ে যাওয়ার পরে। But the only part of the life cycle now applicable to the old man is death. আর তাদের জীবনের শেষ পরিণতিই হচ্ছে ডেথ, তারা অমর হয়ে থাকতে পারবে না যেহেতু তারা স্পিরিচুয়াল কোনো কিছু করছে না। The phrase monument of unaging intellect sums up the world which is contrasted with the sensual world represented by fish, flesh, fowl. ওকে, তো তিনি হচ্ছে মনুমেন্ট অফ আনএজিং ইন্টেলেক্ট বলতে বাইজেন্টাইনকে বোঝাচ্ছেন অথবা স্পিরিচুয়াল পৃথিবীকে বোঝাচ্ছেন, যেটা বর্তমান ফিশ, ফ্লেশ, ফুল, মানুষের মাছ, মাংস, পাখি, তাদের যে একটা পৃথিবী, সেন্সুয়াল পৃথিবী, এটা থেকে সম্পূর্ণ আলাদা। The poem is very rich in its use of metaphor and symbols too. তো অনেক মেটাফর সিম্বল তিনি ইউজ করেছেন এখানে। The two opposing sets of symbols as also the two opposing sets of intense and poignant images are allowed to interact with each other, and the pattern is not only intricate but also it adds to the richness of the texture of the poem. তিনি এখানে দুইটা দিক উল্লেখ করেছেন, সেন্সুয়াল ওয়ার্ল্ড আর স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। এই দুইটার জন্য তিনি বিভিন্ন সিম্বল ইউজ করেছেন। সিম্বলগুলো হচ্ছে শুধুমাত্র পার্টটাকে কঠিন করে তুলবে না, বরং এটা কবিতার যে লেখার বা শব্দের যে একটা উচ্চ পর্যায় রয়েছে সেখানে এই কবিতাকে নিয়ে গিয়েছে। The analogy with music is also one of the principles working at the center of the poem. Okay, in the end, everything in the poem, image, metaphor, symbols, movement, stanza division, contributes to strengthening the dilemma at the center of the poem, which is admirably realized by doing full justice to the two sets of choices available in the poem. তো এখানে যত কিছু ইউজ করা হয়েছে, ইমেজ, সিম্বল, মেটাফোর, মুভমেন্ট, স্ট্যান্জা ডিভিশন, সবগুলোই হচ্ছে এই দুইটা দিককে আলাদা করে ফেলছে এবং সেগুলোকে ভালোভাবে উপস্থাপন করছে। To sum up, Sailing to Byzantium is a wonderful poem that affects the reader's minds greatly. খুব সুন্দর একটা কবিতা যেটা মানুষের মাইন্ডকে আবার স্পিরিচুয়ালিটির দিকে নিয়ে যায়, আবার আর্ট শিল্পের দিকে নিয়ে যায়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এই বিষয়ে তোমাদের মতামত কি? বাইজেন্টিয়াম সাম্রাজ্য এগুলো সম্পর্কে তোমরা আগে কি জানতে? আর আমি যে একটা মুভি বললাম সুলতান ফেতি, বাইজেন্টিয়ামের যে ফল হয়েছিল সেটা নিয়ে, সেটা কি দেখেছো কেউ? এটা কমেন্টে জানাতে পারবে, খুশি হব। আর তোমাদের মতামত এই কবিতার বিষয়ে জানাবে, আমাদের লেকচার সম্পর্কে তোমাদের মতামত জানাবে, এটা কিরকম হয়েছে, মানে খুশি হবো কমেন্ট করলে। আর তোমাদের ফ্রেন্ডদের কাছে লেকচারগুলো শেয়ার করে দিতে পারো, যারা এগুলো পায়নি তাদের উপকার হবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।